নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো সবাই। তো আজকে তোমাদেরকে সাধারণ গণিতের নবম অধ্যায়ের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের জন্য একদম নতুন একটি কনসেপ্ট। তো আশা করি তোমরা আমার ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তো চলো আমরা ক্লাসে যাই। তো আমাদের যে চ্যাপ্টারটির নাম সেটি হলো ত্রিকোণমিতি। আমরা সে ছোটবেলায় খুব ভালোভাবে পড়েছি যে মিতি বা জ্যামিতি, যেটা বলো যেভাবেই বলো। যা শব্দের অর্থ ভূমি, মিতি শব্দের অর্থ পরিমাণ। জ্যামিতি মানেই হলো ভূমির পরিমাণ। তো এখানে দেখো, ঠিক ওইভাবে যদি আমি এটাকে ভেঙে ভেঙে যদি একটু দেখানোর চেষ্টা করি, তাহলে ত্রি মানে হলো তিন, কোণ তো আমরা জানি দুটি সন্নিহিত বাহু যেখানে মিলিত হয় সেখানে কোণ উৎপন্ন হয়। আর মিতি মানে হলো পরিমাপ। তাইলে দেখো, ত্রিকোণমিতি মানে হলো তিন, কোণ, পরিমাপ। তার মানে হলো, আমি যদি এটাকে একটা অর্থবোধক বাক্যে পরিণত করার চেষ্টা করি, তাহলে বলতে পারি তিন কোণের পরিমাপ। আমরা সকলেই জানি যে একটি ত্রিভুজ গঠিত হয় তিনটি বাহু এবং তিনটি কোণ নিয়ে। যেখানে একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ করা হয়, সেটাই কিন্তু মূলত ত্রিকোণমিতি হিসাবে আমরা আখ্যায়িত করি। তো তোমরা অষ্টম শ্রেণীতে তোমরা পিথাগোরাসের যে উপপাদ্য তোমরা পড়েছো সবাই, তো সেখানে কিন্তু একটা ত্রিভুজের তিনটা বাহুর নাম তোমরা সেখানে জেনে এসেছো। সেটা হলো অতিভুজ, লম্ব, ভূমি। তো এই তিনটা বাহু একই থাকবে, জাস্ট তাদের নামগুলি একটু ভিন্ন ভিন্ন হবে। আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো। তো প্রথমেই আমরা ত্রিকোণমিতির যে মূল কনসেপ্ট, যে পিথাগোরাস যেখান থেকে শুরু করেছিল, আমরা সেখান থেকে শুরু করব। তো পিথাগোরাস কিন্তু একটি সমকোণী ত্রিভুজ নিয়ে কিন্তু সে সেখানে আলোচনা করার চেষ্টা করেছে। তো আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা কেন সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা ত্রিকোণমিতির আলোচ্য বিষয় প্রধান হয়ে দাঁড়াবে। সেটা খুব সহজেই তোমরা বুঝতে পারবা। দেখো, একটা সমকোণী ত্রিভুজ যখন আমি অঙ্কন করব, তোমরা সবাই সমকোণী ত্রিভুজের ডেফিনেশন বা সংজ্ঞাটা জানো। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হবে সমকোণী ত্রিভুজ। তো এটাকে যদি আমরা লম্ব ধরি, এটাকে যদি আমি ভূমি ধরি, তাহলে লম্ব এবং ভূমি এই দুটি সন্নিহিত বাহুর যে অন্তর্ভুক্ত কোণ, সেটাই কিন্তু আসলে সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ নেওয়ার উদ্দেশ্যটাই হলো যে এখানে একটি কোণের মান আমরা জানি। অন্যান্য ত্রিভুজ যেমন সমবাহু ত্রিভুজ আমরা নিতে পারবো না কেন? কারণ সমবাহু ত্রিভুজের বাহুগুলির সবগুলি বাহু সমান হওয়ার কারণে তিনটা কোণের মান এখানে সমান, প্রত্যেকটি 60 ডিগ্রি করে। তো শিক্ষার্থী বন্ধুরা, তো এখানে কিন্তু আমরা এটা যদি সমকোণী ত্রিভুজ হিসাবে আমরা এটাকে আমরা চিন্তা করি, তাহলে দেখো এই 90 ডিগ্রি যদি কোনো ত্রিভুজের কোণ হয় বা এক সমকোণ হয়, তাহলে ওই ত্রিভুজটাকে আমরা সমকোণী ত্রিভুজ হিসাবে আখ্যায়িত করব। তো তোমরা আরেকটা জিনিস জানো যে সমকোণী ত্রিভুজের যে বাকি যে দুটো কোণ থাকে, সেই দুটো কোণ হলো সূক্ষ্ম কোণ। এই কোণটা এবং এই কোণটা কেন সূক্ষ্ম কোণ হবে? কারণ আমরা জানি একটা ত্রিভুজের এই তিনটা কোণের যোগফল হলো 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি হতে গেলে সমকোণী ত্রিভুজের বেলায় একটি কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় আর বাকি থাকে 90 ডিগ্রি, তাহলে এই দুইটা কোণ মিলে কিন্তু এই কোণটা এবং এই কোণটা মিলেই কিন্তু আমার হবে এখানে 90 ডিগ্রি। তাহলে আমরা তো জানি যে 90 ডিগ্রি ছোট হলেই সেটা সূক্ষ্মকোণ হয়। তাহলে এটা তো অবশ্যই 90 ডিগ্রি ছোট হবে এবং এটাও 90 ডিগ্রি ছোট হবে। এই কারণে এই দুটো কোণকে আমরা বলবো সূক্ষ্মকোণ।
তো আসলে মূলত আমরা এই ত্রিকোণমিতিতে সূক্ষ্মকোণের পরিমাণগুলি বের করার, জানার এবং শেখার চেষ্টা করব। তো আমরা যদি সমকোণী ত্রিভুজের বেলায় চিন্তা করি, এবিসি যদি একটি সমকোণী ত্রিভুজ আমি ধরি, যেখানে বি ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি বা এক সমকোণ, তাহলে বিটা যদি 90 ডিগ্রি বা এক সমকোণ হয়, তাহলে তোমরা খুব ভালোভাবেই জানো যে শিক্ষার্থী বন্ধুরা, যে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বৃহত্তম যে বাহুটা সেটাকে বলা হবে অতিভুজ। তাই দেখো, এবি একটি বাহু, বিসি একটি বাহু, এসি একটি বাহু। তাহলে আমি লিখতে পারি এবি, বিসি এবং এসি। এই তিনটা বাহুর নাম আমরা একটু রিমাইন্ড করার চেষ্টা করব। তো তোমরা জানো যে সমকোণী ত্রিভুজের যে বৃহত্তম যে বাহুটা, সেই বাহুটাকে বলা হবে অতিভুজ। অন্যভাবে বলতে গেলে যে সমকোণের বিপরীত বাহুকে বলা হবে অতিভুজ। আমরা যদি বিকোণটাকে আমরা যদি সমকোণ ধরি, তাহলে এটার যে উল্টা দিকে বা বিপরীত যে বাহুটা সেটাকে আমরা অতিভুজ ধরতে পারি, অথবা খুব সহজেই আমরা বলতে পারি যে একটি সমকোণী ত্রিভুজের বৃহত্তম যে বাহুটা সেটা হলো অতিভুজ। তাহলে এতক্ষণে তোমরা বুঝতে পেরে গেছো যে এখানে এসি বাহুটা হলো অতিভুজ। তাহলে এসিটিকে আমরা লিখতে পারি অতিভুজ। আর স্বভাবতই এবিটা হবে লম্ব এবং বিসি হবে, মূলত পিথাগোরাস এই লম্ব, ভূমি এবং অতিভুজ নিয়ে কিন্তু উনি ওনার বিখ্যাত যে উপপাদ্য, সেই উপপাদ্যটা উনি করার চেষ্টা করেছেন। তো এখান থেকে আমরা এই বাহুগুলির একই থাকবে, জাস্ট তাদের নামগুলি হবে ভিন্ন। তোমাদেরকে একটু আগে যেটা বলেছিলাম যে আসলে এই কোণটা এবং এই কোণটায় দুইটা কোণ হলো সূক্ষ্মকোণ। এই দুইটা কোণকে আমরা বলবো সূক্ষ্মকোণ, কারণ এই দুইটা কোণ হবে 90 ডিগ্রির ছোট। তাহলে এই দুইটা যদি সূক্ষ্মকোণ হয়, তো সূক্ষ্মকোণকে আমরা বিভিন্নভাবে আমরা লিখতে পারি। সাধারণত এটা গ্রিক ভাষায় বা গ্রিক বর্ণে কিন্তু এগুলিকে বিভিন্নভাবে বলা হয়, যেমন আলফা, বিটা, গামা, থিটা, ফাই, ওমেগা। তুমি বিভিন্নভাবে নাম দিতে পারো, যেমন আলফা, বিটা, তারপরে হতে পারে গামা, তারপরে হতে পারে থিটা, তারপরে হতে পারে ফাই, তারপরে হতে পারে ওমেগা। তুমি সূক্ষ্মকোণের বিভিন্নভাবে তুমি নামগুলি দিতে পারো। এই যে এ এবং সি যে দুটো সূক্ষ্মকোণ আছে, এগুলির নাম তুমি আলফা, বিটা, গামা, থিটা, ফাই, ওমেগা, এই যে কোনো একটা তুমি দিতে পারো বা এদেরকে সেই নামে আখ্যায়িত করতে পারো। আর তোমাদের প্রশ্নে বা সমস্যা যদি এগুলি দেয়া থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো আমরা ধরলাম যে এই সূক্ষ্মকোণের মান আমরা জানি না, এই সূক্ষ্মকোণের মানকে যেহেতু আমরা জানি না, এটার নাম আমি দিলাম থিটা। যেহেতু এই সূক্ষ্মকোণের মান আমরা জানি না, এই কারণে এই সূক্ষ্মকোণটার মান আমরা দিলাম থিটা, মানে অজানা কোণের মানকে আমরা থিটা হিসেবে সংজ্ঞায়িত করব। এবার আসো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে লম্ব, ভূমি এবং অতিভুজ নিয়ে যে কাজটা আমরা করেছি, সেখান থেকে আমরা তাদের নতুনভাবে নামকরণ করার চেষ্টা করব। অতিভুজ যেটা তোমরা একটু আগে শিখেছো সেটাই থাকবে, যে একটা সমকোণী ত্রিভুজের যে বৃহত্তম যে বাহুটা সেটাকে আমরা অতিভুজ বলবো, অথবা সমকোণের বিপরীত বাহুটাকেও কিন্তু আমরা অতিভুজ বলতে পারি। তাহলে স্বভাবতই এসিটা আমি লিখতে পারি অতিভুজ। এইবার আসো আমরা লক্ষ্য করো, তোমরা দেখো এ কোণটাকে কিন্তু আমরা ধরছি থিটা বা থিটা যাই বলো, এই থিটা কোণের যে বিপরীত যে বাহুটা, যেটা প্রদত্ত কোণ, যে কোণের মান আমাদের অজানা, এটার উল্টা দিকের যে বাহুটা আমরা যদি কল্পনা করি, এই কোণের উল্টা দিকের বাহুটা কিন্তু এটা। এই থিটা কোণের উল্টা দিকের বাহুটার নাম কি? ভেরি গুড, বিসি। এই বিসি বাহুটাকে আমরা ধরবো বিপরীত বাহু। এখন এটার নাম হয়ে গেল বিপরীত বাহু। ওকে, এবার আসো অতিভুজের সাথে
আমার সূক্ষ্ম কোণটা যেই বাহুটা সৃষ্টি করেছে যেই বাহুর দ্বারা আমার অতিভুজের সাথে সূক্ষ্ম কোণ সৃষ্টি হয়েছে সেই বাহুটার নাম হবে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহুকে বলা হবে কোণ সৃষ্টিকারী বাহু, যে অতিভুজের সাথে একটি কোণ উৎপন্ন করবে, সেটাকে আমরা বলবো সন্নিহিত বাহু। তাহলে এবি বাহুর নামটা আমরা লিখতে পারি সন্নিহিত বাহু। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে কেমন জানি লাগছে, তারপর আমি আবার একটু রিপিটেশন করছি। সমকোণের বিপরীত বাহুকে বলা হবে অতিভুজ। এখানে অতিভুজ মানে হলো এসি। অন্যভাবে বলতে গেলে সমকোণের বিপরীত বাহুকে আমরা বলতে পারি অতিভুজ। তাহলে আমরা এসি বাহুটাকে আমরা বলবো অতিভুজ। এবার তুমি যেটাকে সূক্ষ্ম কোণ থিটা হিসাবে আখ্যায়িত করলা, সেই কোণের উল্টা দিকের যে বাহুটা, সেই বাহুটাকে বলা হবে বিপরীত বাহু। সেই বাহুটার নাম হলো বিসি। বিসিকে আমরা বলতে পারি বিপরীত বাহু। আর অতিভুজের সাথে কোণ সৃষ্টিকারী যে বাহুটা, সেটাকেই বলা হবে সন্নিহিত বাহু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের 175 পৃষ্ঠার উদাহরণে এখানে কিছু অনুশীলনী করে দেওয়া আছে। তো তোমরা যদি এগুলি প্র্যাকটিস করো, আশা করি তোমরা খুব সহজেই অতিভুজ, বিপরীত বাহু এবং সন্নিহিত বাহুগুলি বোঝার চেষ্টা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অতিভুজ, সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু নিয়ে আমরা কিছু শেখার চেষ্টা করেছি। এখন এটার একটা অনুশীলনী আমরা নিজেরা করার চেষ্টা করব। তোমরা মনোযোগ দিয়ে একটু দেখার চেষ্টা করো। পি কিউ আর, পি কিউ আর একটি কোন ধরনের ত্রিভুজ বলতো? হ্যাঁ, এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ লম্ব এবং ভূমির অন্তর্ভুক্ত কোণ এখানে 90 ডিগ্রি, যার কারণে এটা একটা সমকোণী ত্রিভুজ। তোমরা খেয়াল করলে দেখতে পারো যে এখানে পি কোণকে থিটা ধরা হয়েছে, আর কোণকে ফাই ধরা হয়েছে। এবার আমরা দেখব যে থিটা কোণের সাপেক্ষে এই বাহুগুলির মান কি হতে পারে, আবার ফাই কোণের সাপেক্ষে এই বাহুগুলির মান কি হতে পারে। আমরা দেখতে পাবো যে থিটার সাপেক্ষে সন্নিহিত বাহু এবং বিপরীত বাহুর মানটা পরিবর্তন, বাহুর নামটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আবার ফাই কোণের সাপেক্ষে এখানে সন্নিহিত বাহু এবং বিপরীত বাহুর যে নামটা সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এটা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, আশা করি তোমরা তোমাদের অনুশীলনের যে কাজগুলি আছে সেগুলি খুব সহজে তোমরা করতে পারবে এবং বুঝতে পারবে। চলো আমরা শুরু করি। প্রথমে আমরা থিটা কোণের জন্য, থিটা কোণের জন্য আমরা অতিভুজ কোণটা আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা বলো তো, এই ত্রিভুজের মধ্যে সবচেয়ে বড় বাহু কোনটা? ভেরি গুড, বড় বাহুটা হলো পি আর। আবার অপর দিকে বলতে গেলে 90 ডিগ্রির বা সমকোণের যে বিপরীত বাহু, সেটা হলো পি আর। তাহলে সবচেয়ে বড় যে বা সবচেয়ে বৃহত্তর যে বাহুটা বা 90 ডিগ্রির বা এক সমকোণের বিপরীত যে বাহুটা, সেটাকে বলা হবে ভেরি গুড অতিভুজ। তাহলে আমরা এই পি আর এর নামটা হচ্ছে অতিভুজ। এটা কিন্তু থিটা কোণের জন্য, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার আসো, এখানে যে থিটা কোণ, সূক্ষ্ম কোণ, এই কোণের উল্টা দিকের বাহু কোনটা বলতে পারো? হ্যাঁ, উল্টা দিকের বাহুটা হলো আর কি। তাহলে এই যে থিটা কোণের যে বিপরীত বাহু, সেটা হলো আর কি। তাহলে আর কিউকে আমরা কি বলতে পারি? বিপরীত বাহু। তাহলে এই আর কিউটাকে আমরা বলবো বিপরীত বাহু। তাহলে সূক্ষ্ম কোণের বিপরীত যে বাহুটা, সেটাকে বলা হবে বিপরীত বাহু। এবার দেখো, অতিভুজের সাথে এই সূক্ষ্ম কোণ উৎপাদনকারী বা উৎপন্নকারী যে বাহুটা, সেটা হলো পি কিউ। তাহলে পি কিউটার নাম কি হবে? সন্নিহিত বাহু। তাহলে পি কিউ ইকুয়ালস টু বলতে পারি সন্নিহিত
বাহু। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে যেই সূক্ষ্ম কোণটা দেয়া থাকবে সেই সূক্ষ্ম কোণের বিপরীত বাহুটাকে বলা হবে বা উল্টা দিকের বাহুটাকে বলা হবে বিপরীত বাহু, আর সবচেয়ে বৃহত্তর যে বাহুটা সেটাকে বলা হবে অতিভুজ, আর কোণ সৃষ্টিকারী যে বাহুটা অতিভুজের সাথে কোণ সৃষ্টিকারী বাহুটাকে বলা হবে সন্নিহিত বাহু। এটা ছিল আমাদের থিটা কোণের সাপেক্ষে। এবার যদি আমরা ফাই কোণের সাপেক্ষে করার চেষ্টা করি তাহলে কি হচ্ছে দেখো, আমরা লিখতে পারি ফাই কোণের সাপেক্ষে। তোমাদের একটা জিনিস মনে রাখবে, অতিভুজ কখনো পরিবর্তন হয় না, অতিভুজ একই রকম থাকে। থিটা কোণের সাপেক্ষে ইয়ার যেমন অতিভুজ, এবার ফাই কোণের সাপেক্ষেও ইয়ারটা অতিভুজই থাকে। কারণ 90 ডিগ্রি যদি চেঞ্জ হইতো তাহলে এখানে অতিভুজের মানটা বা অতিভুজটা পরিবর্তন হইতো। যেহেতু 90 ডিগ্রিটা স্টিল, এটা কোনো পরিবর্তন নাই, তাহলে আমাদের অতিভুজটাও কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা এখানে পিয়ারটাকে লিখতে পারি অতিভুজ ফাই কোণের জন্য, পিয়ারকে আমরা লিখতে পারি অতিভুজ। এবার আসো, এই যে ফাই কোণটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফাই কোণের উল্টা দিকের যে বাহুটা, এই যে ফাই কোণের এখন উল্টা দিকের বাহু হয়ে গেল। কিন্তু আমাদের থিটা কোণের বেলায় উল্টা দিকের বাহু ছিল এটা, এবার ফাই কোণের বেলায় উল্টা দিকের বাহু হয়ে গেছে এটা। তাইলে বিপরীত পাশে বা উল্টা দিকে যেই বাহুটা অবস্থান করবে সূক্ষ্ম কোণের, ওই বাহুটার নাম হবে বিপরীত বাহু। তাহলে এই ফাই কোণের বিপরীত বাহুটা হবে পি কিউ। তাহলে পি কিউটাকে আমরা লিখতে পারি বিপরীত বাহু। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ফাই কোণটা অতিভুজের সাথে যেই বাহুটা, আবার মনোযোগ দিয়ে শুনবে, এই ফাই কোণটা উৎপন্ন করার জন্য এই বাহুটা এবং এই বাহুটা একসাথে মিলিত হওয়ার ফলেই কিন্তু উৎপন্ন হয়েছে। তাহলে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে অতিভুজের সাথে যেই বাহুটা মিলিত হয়ে আমাদের সূক্ষ্ম কোণটা তৈরি করবে সেই বাহুটাকে বলা হবে সন্নিহিত বাহু। তাহলে আমরা আর কিউ বা কিউ আরটাকে আমরা বলতে পারি সন্নিহিত বাহু। এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করতে পারো যে আমাদের অতিভুজ কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। এখানে দেখো আর কিউ, থিটা কোণের বেলায় আর কিউটা হয়েছে বিপরীত বাহু, আর আমাদের ফাই কোণের বেলায় আর কিউটা কিন্তু হয়েছে সন্নিহিত বাহু। তাহলে এটা নির্ভর করবে আমার সূক্ষ্ম কোণের উপর। আবার দেখো থিটা কোণের বেলায় সন্নিহিত বাহু হয়েছে আমার এখানে পি কিউ, আবার ফাই কোণের বেলায় আমার পি কিউটা হয়ে গেল বিপরীত বাহু। তাহলে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের সূক্ষ্ম কোণ যেটা, সেই সূক্ষ্ম কোণের উপর ডিপেন্ড করে বা আমাদের যে অজানা যে কোণগুলি আছে সেই কোণগুলির উপর ডিপেন্ড করেই আমরা বের করার চেষ্টা করব যে কোন বাহুটার নাম, কোনটার নাম বিপরীত বাহু আবার কোন বাহুটার নাম সন্নিহিত বাহু। তো তোমরা তোমাদের যে 175 এবং 76 পৃষ্ঠায় যে কাজ শিরোনামের যে সমস্যাগুলি আছে, আশা করি তোমরা এগুলি করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ধৈর্য নিয়ে আমার সাথে আছো। তো এখানে আমি একটি জ্যামিতিক চিত্র অঙ্কন করার চেষ্টা করেছি, সেই চিত্রটা আমরা একটু বোঝার চেষ্টা করব। এখানে দেখো এক্স ও এ, এক্স ও এ একটি কোণ, যে কোণটাকে আমি ধরেছি থিটা। এটা একটা অজানা কোণ, 90 ডিগ্রি ছোট, এই বলে এটাকে আমরা সূক্ষ্ম কোণ বলতে পারি। তো এই কোণটার নাম আমরা দিয়েছি থিটা, যেটা একটা সূক্ষ্ম কোণ। তাহলে এক্স ও এ, আমরা এই কোণের নাম থিটা দিলাম। আর ও এ যে রশ্মিটা আছে, ও এ রশ্মির উপরে যে কোনো একটা বিন্দু আমি নিলাম পি। এই পি বিন্দু থেকে ও এক্স এর উপর পি এম একটি লম্ব অঙ্কন করেছি। স্বভাবতই লম্ব অঙ্কন করার ফলে এই যে কোণটা, এই কোণটা 90 ডিগ্রি। তো এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমি বলতে পারি পি ও এম একটি
সমকোণী। তো এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা বলতে পারি যে এখানে যে থিটা কোণটা সেটা একটা সূক্ষ্মকোণ, এখানে পি কোণটা এটা একটা সূক্ষ্মকোণ, আর এটা হলো 90 ডিগ্রি বা 100। এবার এখানে টোটাল বাহু যদি হিসাব করি পি ও এম যে ত্রিভুজটা, এখানে তিনটা বাহু আমরা দেখতে পাচ্ছি, একটা হলো ওপি, একটা হলো পিএম, একটা হলো ওএম। এই তিনটা বাহু দিয়ে আমরা 6টি ত্রিকোণমিতিক অনুপাত আমরা পেতে পারি। এই তিনটা বাহু দিয়ে আমরা টোটাল বাহুগুলির অনুপাতের মাধ্যমে আমরা 6টি ত্রিকোণমিতিক অনুপাত আমরা পেতে পারি। তাহলে এক্স ও এ এর এই থিটা কোণের সাপেক্ষে আমরা যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত পাচ্ছি সেগুলি তোমাদেরকে একটু বলার চেষ্টা করছি। তো প্রথমেই আসো সাইন। এখানে শুধু সাইন বললে হবে না, অবশ্যই এটার সাথে একটা সূক্ষ্মকোণ যুক্ত থাকতে হবে। তো আমরা যে সূক্ষ্মকোণটার মান জানি না সেটার মান দিলাম থিটা, তাহলে এখানে আমি লিখলাম সাইন থিটা। তারপরে হতে পারে কস থিটা। কসকে আসলে আমরা কোসাইন বলি, সে কোসাইনের সংক্ষিপ্ত নাম হলো কস, আমরা কস হিসেবে লিখব। তারপরে আসো ট্যানজেন্ট, যেটাকে আমরা বলি ট্যান। মূলত এই তিনটি ত্রিকোণমিতিক অনুপাত আমরা দেখতে পাই, একটা হলো সাইন থিটা, একটা হলো কোসাইন বা কস, আর একটা হলো ট্যানজেন্ট বা ট্যান থিটা। এগুলি হলো ওপি, পিএম এবং ওএম বাহুগুলির ত্রিকোণমিতিক অনুপাত। এখন এই সাইন থিটা মানে হলো সাইনের সূক্ষ্মকোণ, কস থিটা মানে হলো কসের সূক্ষ্মকোণ, ট্যান থিটা মানে হলো ট্যানের সূক্ষ্মকোণ। এখন তোমরা বলতে পারো যে আসলে স্যার সাইন কস ট্যান এগুলি আসলে কি? এগুলি হলো বাহুর অনুপাত। তো কোন বাহুর সাথে কোন বাহুর অনুপাত করলে সাইন হবে, কোন বাহুর সাথে কোন বাহুর অনুপাত কস হবে, কোন বাহুর সাথে কোন বাহুর অনুপাত ট্যান হবে, আমরা এগুলি খুব সহজেই একটা লাইনের মাধ্যমে এগুলি জানার চেষ্টা করব। সেই লাইনটা তোমরা প্রয়োজনে তোমরা লিখে রাখতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি তিনটে বাংলা লাইন লেখার চেষ্টা করেছি, তোমরা একটু দেখার চেষ্টা করো এবং প্রয়োজনে তোমরা লিখে রাখতে পারো যে কোন বাহুগুলির অনুপাত কি হবে। আমরা আসলে এখান থেকে সহজেই মনে রাখতে পারি। তোমরা পজ করে তোমরা এটাকে খাতায় লিখে রাখতে পারো, যেটা তোমাদের মনে রাখার জন্য সহায়ক হবে বলে আমি মনে করি। সাকিব বিশ্বে অলরাউন্ডার। আমরা জানি সাকিব আল হাসান এখনো অলরাউন্ডার, অনেক সময় অলরাউন্ডার দীর্ঘদিন ধরে ছিল, কিন্তু সে অনেক টেনশনে বোরিং সইতে হয়। এটা জাস্ট একটা কয়েকটা লাইন, বাস্তবে এটার সাথে নাও মিলতে পারে, জাস্ট মনে রাখার জন্য দেওয়া আছে। তো এটা খুব সিরিয়াসলি তোমরা নিবা না। তো সাকিব বিশ্বে অলরাউন্ডার, কিন্তু সে অনেক টেনশনে বোরিং সইতে হয়। তো এই তিনটা লাইন যদি আমরা মনে রাখতে পারি, আমরা খুব সহজেই ত্রিকোণমিতির অনুপাতগুলি মনে রাখতে পারবো, যেটা তোমাদের জন্য অনেক খুব গুরুত্বপূর্ণ। দেখো এটা থেকে আমরা কিভাবে পেতে পারি। সাকিব, সাকিব লিখতে কিন্তু দন্তস্ব লাগে, সাইন লিখতেও কিন্তু দন্তস্ব লাগে। তাহলে সাকিব মানেই হলো সাইন। তাহলে সাইন সূক্ষ্মকোণের পরিমাণটা হলো থিটা, তার মানে সাকিব দন্তস্বর প্রথম অক্ষরটা দিয়ে আমরা সাইন কেটে করলাম। তারপরে বিশ্বে ব, তার সাথে দেখো আমাদের যে সমকোণী ত্রিভুজের যে তিনটি বাহুর আমরা বের করার চেষ্টা করেছিলাম, একটা ছিল অতিভুজ, একটা সন্নিহিত বাহু, আর একটা বিপরীত বাহু। তাহলে দেখো এখানে ব দিয়ে আমরা লিখতে পারি বিপরীত বাহু, আর অলরাউন্ডারের সরেও দিয়ে লিখতে পারি অতিভুজ। তো আমরা যদি সাকিব বিশ্বে অলরাউন্ডার কথাটা মনে রাখি, তাহলে খুব সহজেই কিন্তু আমরা লিখতে পারি সাকিব দন্তস্ব মানে সাইন থিটা, বিশ্বে ব মানে বিপরীত বাহু, অলরাউন্ডার মানে হলো অতিভুজ।
তাহলে আমরা খুব সহজে বলতে পারি যে সাইন থিটা মানে হলো বিপরীত বাহু এবং অতিভুজের দুটি বাহুর অনুপাত। এবার আসো কিন্তু সে অনেক। কিন্তু কস লিখতে কিন্তু মানে হলো কস থিটা, দন্তস্ব মানে হলো সন্নিহিত বাহু, এবং অনেক দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করব অতিভুজ। তাহলে কিন্তু মানে কস থিটা, দন্তস্ব দিয়ে হবে আমরা মনে রাখবো সন্নিহিত বাহু, সরেও দিয়ে আমরা মনে রাখবো অতিভুজ। এবার আসো টেনশনে বোরিং সইতে হয়। টেনশন টেন লিখতে লাগে, তার মানে টেনশন মানে হলো টেন, বোরিং মানে দিয়ে হলো বিপরীত বাহু, দন্তস্ব সইতে মানে দন্তস্ব দিয়ে হলো সন্নিহিত বাহু। তাহলে আমরা বলতে পারি tan থিটা সমান বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। কোন সমকোণী ত্রিভুজে বিপরীত বাহু এবং সন্নিহিত বাহুর অনুপাতকে আমরা বলবো tan থিটা, আর সন্নিহিত বাহু এবং অতিভুজের অনুপাতকে বলবো cos থিটা, আর বিপরীত বাহু এবং অতিভুজের অনুপাতকে বলবো sin থিটা। আমরা যদি এই তিনটে লাইন সহজে মনে রাখতে পারি তাহলে আমরা sin cos tan এগুলো খুব সহজে মনে রাখতে পারবো। তো তোমাদের আরেকটু এগিয়ে দিই, এখানে আরো তিনটা ত্রিকোণমিতিক অনুপাত আছে, যেটা হলো কোসেক, সেক, কট। কোসেককে আমরা বলবো কোসেক্যান্ট, সেককে আমরা বলবো সেকেন্ড, আর কটকে আমরা বলবো কটেনজেন্ট। কটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ কট, আর কোসেক্যান্টের সংক্ষিপ্ত রূপ হলো কোসেক, আর সেকেন্ডের সংক্ষিপ্ত রূপ হলো সেক। দেখো সাইনের সাথে কোসেকের একটা সম্পর্ক আছে। এখানে দেখো সাইন থিটা যদি হয় বিপরীত বাহু বাই অতিভুজ, তাইলে আমরা কোসেক থিটা সমান সমান লিখব অতিভুজ বাই বিপরীত বাহু। তাইলে আমরা উপরে লিখব কি, উপরে লিখব অতিভুজ, নিচে লিখব বিপরীত বাহু। অপরদিকে কসের বিপরীত হলো সেক। তো আমরা কস যদি হয় সন্নিহিত বাহু বাই অতিভুজ, সেক হবে অতিভুজ বাই সন্নিহিত বাহু, অতিভুজ ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। ট্যানের বিপরীত হলো কট। ট্যান যদি হয় বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু, কট হবে সন্নিহিত বাহু ডিভাইডেড বাই বিপরীত বাহু। তাইলে এই জিনিসটা তোমরা একটু মেমোরাইজ করার চেষ্টা করবা যে সাইন থিটার বিপরীত হলো কোসেক, কসের বিপরীত হলো সেক, ট্যানের বিপরীত কট। এইভাবে যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা সহজেই সাইন থিটা ইকুয়ালস টু লিখতে পারি 1 বাই কোসেক, তাহলে কোসেক সমান হবে 1 বাই সাইন। আবার কসের বিপরীত যেহেতু সেক, তাহলে কস লিখতে পারি 1 বাই সেক, আবার সেক হবে 1 বাই কস। আবার ট্যান থিটা, ট্যানের বিপরীত যেহেতু কট, তাহলে ট্যান যদি হয় 1 বাই কট, তাহলে কট লিখতে পারি 1 বাই ট্যান। তো আশা করি তোমরা এই পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো। তো তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।